আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। আনুপাতিক পদ্ধতির নামে নির্বাচন পেছাতে মাঠে নেমেছে একটি পক্ষ, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন বাধাগ্রস্ত না করে দেশের স্বার্থে সবাইকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের দোসররা অপকর্ম ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টায় লিপ্ত। কুমিল্লার ঘটনা তার প্রমাণ বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। রাজধানীর কাকরাইলে রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিতাড়িত আওয়ামী লীগের দোসরদের ঠাঁই নেই বিএনপিতে। বলেন, প্রয়োজনে দলের নতুন সদস্য নেওয়া হবে না, তারপরও খারাপ মানুষদের নেওয়া যাবে না দলে। অন্য দলের লোক চাঁদাবাজি করে বিএনপির উপর দায় চাপাচ্ছে বলেও অভিযোগ করেন। কোথাও চাঁদাবাজি হলে প্রতিরোধ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। পিআর সিস্টেম বা স্থানীয় নির্বাচনের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান আব্বাস। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। পিআর সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না, বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই, আপনাদের শুধু না বলার জন্য বলা হয়েছে নাকি? আর আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, হতেই হবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ভোট, নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না জুলাই গণ অভ্যুত্থান। বলেন, বাংলাদেশের সরকার কিংবা জনগণকে স্থিতিশীল রাখতে দিতে চায় না পতিত স্বৈরাচারী সরকার। ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে, ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোষররা আছে, আপনার দোষরদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। কিন্তু সেটা না করার কারণে, সেটা ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে 1 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত বিএনপির নানা কর্মসূচি পরিকল্পনার কথা জানান রুহুল কবির রিজভী, যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। 2015 সালে রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে প্রসিকিউশনে ঢাকা 9-এর সাবেক সংসদ সদস্য সাবির হোসেন চৌধুরী ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 62 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জনির বাবা ইয়াকুব আলী। তাকে সহযোগিতা করেন বিএনপির মামলা সংক্রান্ত তথ্য সেলের সমন্বয়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান। অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন বলেন, বিএনপিকে ধ্বংস করতেই ছাত্রদল নেতা জনিকে হত্যা করা হয়। এ সময় ন্যায় বিচারের আকুতি জানিয়ে জনির বাবা বলেন, এখনো কি বিচার পাবো না? তাকে ক্রসফায়ারের নামে হত্যা করে তৎকালীন ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ওই খিলগাঁও জোনের উপকমিশনার, যিনি পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হয়েছিলেন, কৃষ্ণপদ পাল রায়, এই নারা 2 জন মিলে এবং অন্যান্য আসামিরা টোটাল 62 জন আসামি সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একে একে তার শরীরে 16টি গুলি করে। বিচার বিভাগ পৃথকীকরণ ও নিম্ন আদালতে বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত মামলার রিভিউ আবেদনের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে গত 27 জুন এই আবেদনের ওপর শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করে আপিল বিভাগ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে কিনা এ বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের আলোচনায় এই শঙ্কা প্রকাশ করেন তিনি। যে অঙ্গীকার নিয়ে জুলাই আন্দোলন হয়েছে সেটার সার্থকতা কতটুকু পেয়েছে এমন প্রশ্ন রেখে আলী রিয়াজ বলেন, ঐক্যমত্যের আলোচনা আশানুরূপ নয়। রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ থেকে আলোচনার অগ্রগতির জন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন। 5টা-6টার দিকে কমিশনের পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দকে আন্তরিক আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে
সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। দর্শক, রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে চলছে ব্রিফিং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করবেন। আমরা এখনো পর্যন্ত সে ব্যাপারে ব্যত্যয় দেখছি এবং এক ধরনের কি বলবো, দুর্বৃত্তদের আরও অনেক বেশি ন্যাক্কারজনক উল্লাসও দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সরকারের অনেক সময় যে ক্ষিপ্রতার সাথে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। সেটার পরেও এখানে এসেছি। আমরা আজকে এখানে এসে শুরুতে যেটা বলেছি আমাদের ঐক্যমত্য কমিশনকে, কারণ আমরা ঐক্যমত্য কমিশনের সভাপতি, আমাদের কাছে মনে হয়েছে শুরুতে যে বক্তব্য রেখেছেন তাতে কিছুটা হতাশার কথা বলেছেন। আমরা আমাদের দিক থেকে বলেছি এই যে আপনারা জানেন আমরা গত দুদিন রোড মার্চে ছিলাম, গতকাল ভোর 4টায় ঢাকায় পৌঁছেছি। ওনাকে আমরা বললাম এই রাস্তায় যেতে যেতে মানুষের সাথে যা দেখা হলো তাতে অনেক মানুষ তো বলল বাংলাদেশে এত দ্বিমত রাজনৈতিক দলগুলোর মধ্যে, তার মধ্যে ঐক্যমতের আলোচনায় কতকগুলো বিষয় যে ঐক্যমত হচ্ছেন এটাও তো পজিটিভ। আরেকটা হচ্ছে অনেক বিষয় হচ্ছে ঐক্যমত হচ্ছে না, কিন্তু আমরা জানতে পারছি কার দলের কি মত, আমরাও চিন্তা করতে পারছি আগামীতে। দর্শক, দেখছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের ব্রিফিংয়ের অংশবিশেষ। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে আসছে ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। একই সঙ্গে ৫ আগস্টে ছাত্র জনতার মুক্তির দিবস পালন করার কথা জানান নাহিদ। অর্ণব গফুরের রিপোর্ট। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি জানাতে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আন্দোলনের সূচনার দিন ১ জুলাই থেকে কর্মসূচি শুরু বলে জানান এনসিপির আহ্বায়ক। ১ জুলাই থেকে ৩০ জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ। ৫ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। ১৬ জুলাই দেশবাসীকে বৈষম্য বিরোধী শহীদ দিবস পালনের আহ্বান তার। শহীদ আবু সাইদ তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, শহীদের যে মিছিল, সেই মিছিলটি আসলে শুরু হয়েছে। ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব। সরকারের ব্যর্থতা যাতে জুলাই হারিয়ে না যায় সেজন্য শেখ হাসিনার পদত্যাগে এক দফা ঘোষণার ৩রা আগস্টে নিজেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবেন নাহিদ ইসলাম। সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব। ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানায় এনসিপি। সরকারের উচিত সেটা পুনর্বিবেচনা করা। অরণ্য গফুর, RTV, ঢাকা। কারাগারে বেশ আরাম আয়েশেই সময় কাটাচ্ছেন জুলাই আগস্টের মামলায় বন্দীরা। ভালো খাবার আছে, আরামদায়ক থাকার ব্যবস্থা রয়েছে, কাজের লোকও। তবে এসব অভিযোগ অস্বীকার করে কারা মহাপরিদর্শক বলেন ডিভিশনের বাইরে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না ভিআইপিরা। এদিকে জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালানো ৭০০রও বেশি আসামিকে আটক করতে পারেনি পুলিশ। ফলে আগামী নির্বাচনে ভয়াবহ পরিবেশ সৃষ্টির আশঙ্কা দেখছেন মানবাধিকার কর্মী এলিনা খান। কারাগার নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর দেশে থাকা তার দোসরদের বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। হত্যা, অর্থ আত্মসাৎ, পাচার সহ বিভিন্ন মামলায় দেশের বিভিন্ন কারাগারে ভিআইপি বন্দী রয়েছেন মোট ১৫৩ জন। মানবাধিকার কর্মী এলিনা খান অভিযোগ করে বলেন ভিআইপি বন্দীরা টাকার বিনিময়ে নিচ্ছেন বাড়তি সুবিধা। কারাগারের বন্দীদের জন্য রান্না করা খাবার খান না, সেবার জন্য মিলছে অতিরিক্ত কাজের লোক। তবে এসব অভিযোগের সাথে একমত নন কারা মহাপরিদর্শক। জেলখানায় কিন্তু প্রচুর পরিমাণ টাকার লেনদেন হয়,
বাইরে থেকে খাবার, এই যে এখন রাজনীতিবিদরা যারা আছেন তারা কিন্তু কেউ এখানকার খাওয়া খাচ্ছে না, সব বাড়ির খাবার খাচ্ছে বা হোটেলে বড় বড় রেস্টুরেন্টের খাবার খাচ্ছে, এগুলো খাচ্ছে, এবং তারা কিন্তু এদের মাধ্যমেই খাচ্ছে। বিলাসী জীবনযাপন এখানে আসলে ওই সুযোগটা নেই প্রবাবলি বর্তমান সময়ে। আমি আপনাদেরকে একটু বলতে পারি যে তাদের জন্য যে ডিভিশন প্রাপ্ত যদি উনি হন, ওই ডিভিশনের যে প্রাপ্যতা আছে ওই অনুসারে ওনারা খাবার দাবার থেকে অন্যান্য সুযোগ সুবিধা পান। কারাগারে যে নিয়মকানুন আছে সেটা যদি ফলো না করেন তাদেরকে আমরা শাস্তির আওতায়ও আনছি, এবং এই ক্ষেত্রে বেশ কয়েকজনকে আমাদের যেমন ডিভিশন ক্যান্সেল করেছি আমরা। এদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় কারাগার থেকে পালানো সন্ত্রাসী জঙ্গি সহ 700-র বেশি অপরাধীর হদিস মেলেনি এখনো। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বন্দির ছবি সহ নাম ও ঠিকানা সবকটি বিমানবন্দর ও সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। যারা আসলে সন্ত্রাসীরা বের হয়ে গেছে, সামনে ইলেকশন যদি আসে সেই ইলেকশনে কিন্তু এরাই মানে ভয়াবহ আকার ধারণ করবে। সুতরাং এদেরকে যদি এখনই না অ্যারেস্ট করে, ইচ্ছাটা হচ্ছে আসল কথা, ইচ্ছাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে এটার ব্যবস্থা গ্রহণ করা উচিত। শুরু দিকে কিছু আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, পুলিশ কিন্তু বেশ কিছু গ্রেপ্তার করেছিল, বাট বর্তমানে তাদেরকে আর ওই পাওয়া যাচ্ছে না। তাদেরকে বেশ অভিযান চলছে, এটা না যে অভিযান থামিয়ে গেছে তা না, তাদের নোন পজিশন অথবা ইয়াদের সংস্থাগুলো অভিযান চালাচ্ছে, বাট তাদেরকে এ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। পালিয়ে যাওয়া এসব আসামিদের ধরতে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চলছে বলেও জানান কারা মহাপরিদর্শক। প্রতিনিয়ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দীপন দাওয়ান, RTV, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতন চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। দাবির বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে যাবেন ঐক্য পরিষদের প্রতিনিধি দল। সকাল থেকেই এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন বিভিন্ন করাঞ্চল থেকে আসা সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লাগাতার শাটডাউনের কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি ও রপ্তানি কার্যক্রম। এতে অচল অবস্থার মধ্যে রয়েছে দেশের প্রধান বাণিজ্যিক বন্দর। যখন আপনি আমার অফিসে আসেন তখন আপনি আমাকে হুমকি দিতে পারেন, আমাকে ভয় দেখাতে পারেন, কিন্তু আমাকে যখন আপনি দেখবেন না তখন কিন্তু আপনি আমাকে ভয়ও দেখাতে পারবেন না, হুমকিও দিতে পারবেন না, অথবা হচ্ছে যে কোনো ধরনের আমাকে ম্যানিপুলেট করতে পারবেন। সরকার দ্রুততার সাথে একটা আলোচনার দুয়ার খুলে আমাদের এই জনদুর্ভোগ যাতে আমাদের দ্বারা তৈরি না হয় সেটাতে সরকার একটা ব্যবস্থা নেবে বলে আশা করি। আমরা সকলকে আলোচনার টেবিলেই আমরা সমাধানটা আনতে চাই, এবং এর পরবর্তীতে কি কর্মসূচি হবে এটা আমরা একটা ফোরাম আছে, আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে সেটা জানাতে পারবো। মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনার ডাক পাওয়াতে আমরা সকলের ম্যান্ডেট নিয়ে সেখানে যাচ্ছি। 20 সদস্যের একটা ডেলিগেশন যাবে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও এনবিআর এর সামনে রয়েছেন সহকর্মী তৌহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তৌহিদ জানাবেন যে আন্দোলনের সবশেষ অবস্থা কি দেখছেন, এবং এই আন্দোলনের ফলে অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়ছে? হাবিবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আন্দোলনের ফলে অর্থনৈতিকভাবে কি রকম ক্ষতি হতে পারে, আসলে তো বোঝায় যে দেশের 85% রাজস্ব আহরণ হয় এনবিআর এর মাধ্যমে। স্বাভাবিকভাবে পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ডে বলা চলে এই এনবিআরকে। তাই এই আন্দোলনের প্রভাব আসলে সারা দেশে এবং সারা দেশের অর্থনীতিতে পড়বে এবার নিশ্চিত করে বলা যায়। তো সকাল থেকে আন্দোলনকারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ যে তারা সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে যাচ্ছে, এবং তাদের এই মুহূর্তে একমাত্র ঘোষণা তারা এই মুহূর্তে দিচ্ছেন যে এনবিআর এর বর্তমান যে চেয়ারম্যানের অপসারণ ছাড়া তারা অন্য কোনো দাবি নেই। যদিও তারা যৌক্তিক সংস্কারের কথা বলে যাচ্ছেন, তাদের কথা হচ্ছে যৌক্তিক সংস্কার, অর্থাৎ যে সরকার যে সংস্কারের যে কর্মসূচি নিয়েছে সেই সংস্কারে যাতে তাদের প্রতিনিধি থাকে, অর্থাৎ এনবিআরকে 2 ভাগে বিভক্ত করার মধ্যে 2 চেয়ারম্যান কিংবা 2 প্রতিনিধি যাতে তাদের এনবিআর এর প্রতিনিধি থাকে, সেই মূলত সেটাই এখন প্রধানতম তাদের দাবি। এবং এই মুহূর্তে যদিও তারা এনবিআর এর চেয়ারম্যানের অপসারণের দাবিতে এই এনবিআর এর সামনে থেকে এবং এনবিআর এর ভেতরেও তারা মিছিল করেছেন, এবং মিছিলেও তারা একই দাবি, এনবিআর এর চেয়ারম্যানের অপসারণ। তো তবে তারা বলছেন, RTV সহ গণমাধ্যমকে তারা বলছেন যে তাদের যে কারণে দেশের অর্থনীতি কিংবা সার্বিক যে ক্ষতি হচ্ছে সেটা তারা চায় না। তারা চায় একটি আলোচনার মাধ্যমে এই যে চলমান যে সংকট
সেই সংকটের সমাধান। হাবিবা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের পর বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ধর্ষক ফজর আলী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার সায়দাবাদ থেকে ধর্ষক ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্য 4 জনকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলো বাহেরচর গ্রামের শহীদ মিয়ার ছেলে ধর্ষক ফজর আলী। বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িত একই গ্রামের সুমন, রমজান, আরিফ, অনিক। পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ধর্ষক ফজর আলী সহ জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানান তিনি। গেল বৃহস্পতিবার মুরাদনগরের বাহেরচর গ্রামের ওই নারীকে নির্যাতন করা হয়। ভোর 5টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী। ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে তাদের 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। যদি জানা যায় এই ঘটনার অন্য কোনো মোটিভ আছে কিনা, এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, আমরা সবাইকে আইনের আওতায় আনব। সংবাদে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় 13 সেনা নিহতের জন্য ভারতকে দায়ী করছে ইসলামাবাদ। অভিযোগ ভিত্তিহীন বলছে ভারত। এবং নারী এশিয়ান কাপ বাছাইয়ের মিশনের সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। ইয়াঙ্গুনের ঋতুপর্ণা আফইদাদের প্রতিপক্ষ 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন। দুপুরের সংবাদ দেখছেন আরটিভিতে, সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। বর্ষা মৌসুমের শুরুতেই আগ্রাসী রূপ ধারণ করেছে যমুনা নদীর সিরাজগঞ্জ অংশ। গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেতে শুরু করেছে নদীর পানি। সে সাথে বাড়ছে ভাঙনের তীব্রতাও। সদর ও শাহজাদপুর উপজেলার নদী ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে ফসলি জমি, বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সিরাজগঞ্জ থেকে সাজুল ইসলাম সঞ্চয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জের নদী তীরবর্তী এলাকায় তৈরি হয়েছে তীব্র ভাঙনের ঝুঁকি। বিগত কয়েকদিনের ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অঞ্চলটির বিস্তীর্ণ ফসলি জমি, বসতভিটা। রক্ষা পাচ্ছে না জিওব্যাগ দিয়ে তৈরি অস্থায়ী বাঁধও। জেলার সদর, চৌহালি ও শাহজাদপুর উপজেলার ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি এলাকায় ভাঙন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ভিটেমাটি হারানোর ভয়ে আতঙ্কের দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 3 কিলোমিটার ভেঙে আইছে। আমরা এসে অবদার ডালে, সরকারি রাস্তার ডালে বাড়ি করছি, এখন সেই জায়গাও ভেঙে যেতেছে। আর আঙ্গরে পিছনের মতো আর কোনো জায়গা নাই। এখন আমরা খুব অসহায়। স্কুল বানছে, তা বাদে জোত জমি সব ভেঙে গেছে, শস্যের জোত জমি, তা বাদে বাড়ি ঘর সব। আবার আমরা যে কিনছিলাম হেগোনাও ভেঙে গেছে। আবার আল্লাহ যে হিনে কিনা বাড়ি হচ্ছে, এটাও থাকবো না, বুঝছেন। এখন পোষার জায়গায় এখন ফের ভাঙ্গে আসতেছে, ফের ভাঙ্গে এসে আবার এইখানে আসতেছে। এখন এইটার ঠেকান নাই। আমরা এই সরকারের কাছে আবেদন করি যে আমাদের এই যমুনার বাঁধ থেকে যেন আমরা রক্ষা পাই, অতি দ্রুত যেন কাজ করে পানি উন্নয়ন বোর্ডকে অনুমতি দেওয়া হোক। এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখন আরো বেশি ভাঙতেছে। ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান। নদী সংরক্ষণ বাঁধের বাইরে চর পড়েছিল, ওটা নদী মানে প্রচন্ড ওখানে আঘাত আনার ফলে বাইরের চরটা কেটে গেছে। বন্যা নিয়ন্ত্রণ না, আমাদের প্রোটেক্টিভ ওয়ার্ক বরাবর নদী এখন হিট করতেছে, ওখানে নদীর খুব চাপ আছে। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেখানে আমরা জিওব্যাগ ডাম্পিং করতেছি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া সহ নতুন এলাকায় ভাঙন প্রতিরোধে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, আরটিভি।
জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় 13 সেনা সদস্য নিহত হওয়ার জন্য ভারতকে দায়ী করে বিবৃতি দিয়েছে ইসলামাবাদ। দেশটির জিও নিউজের তথ্য মতে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযোগ ভারতের পরিকল্পনা এবং পৃষ্ঠপোষকতার সশস্ত্র গোষ্ঠী ফিতনা আল খারিজ গেল শনিবার এই আত্মঘাতী হামলা ঘটিয়েছে। তবে ভারত এই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলার জন্য ভারতকে দোষারোপ করে পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য ভিত্তিহীন। কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে ইরান। সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রসি। গেল 3রা জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল সংঘাতের মধ্যেই তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র তেহরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েল। উপত্যকাটিতে অপুষ্টিতে অন্তত 66 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গেল 24 ঘন্টায় করা বর্বরতম হামলায় নিহত হয়েছে আরও 81 ফিলিস্তিনি। বোমা হামলায় আক্রান্ত হয়েছে গাজা সিটি, দেইর আল বালাহ, আল মাওয়াসি সহ বিভিন্ন এলাকা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গাজায় নিহত হয়েছে 56,000-এরও বেশি ফিলিস্তিনি, যার বেশিরভাগই নারী ও শিশু। জানাবো খেলা খবর, ফুটবল। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজ বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুনের থুভুন্না স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। মূল আসরে খেলার স্বপ্ন নিয়ে বাছাই খেলতে যাওয়া বাংলাদেশ প্রথম ম্যাচেই জয় তুলে নিতে চায়। নাজমুল সাকিবের রিপোর্ট। সাফ চ্যাম্পিয়ন হয়ে ফুটবল মঞ্চে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ নারী দল। এবার তাদের লক্ষ্য এশিয়ান পর্যায়ে। তবে তার আগে বাছাইয়ের বাধা টপকাতে হবে আফিদা শামসুন্নাহারদের। আর সেই বাছাই লাল সবুজের প্রতিনিধিদের প্রথম পরীক্ষা বাহরাইন। ফিফা র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান 92, যেখানে বাংলাদেশ 128। তবে র্যাঙ্কিংয়ে বাহরাইন এগিয়ে থাকলেও মাঠের পারফরমেন্স দিয়ে দিনটি নিজেদের করে নিতে বদ্ধপরিকর বাটলারের শিষ্যরা। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমিরাত, জর্ডান, ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে নিজেদের প্রস্তুত করেছি। তবে বাহরাইন শক্ত প্রতিপক্ষ, তারা ফিজিক্যালি স্ট্রং। প্রতিপক্ষ হিসেবে তাদের সমীহ করতেই হবে। তবে আমার টিমের সবাই তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে আমরা কোয়ালিফাই করতে পারব। মিয়ানমার যাওয়ার আগে শক্তিশালী জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি সারে বাংলাদেশ, যেখানে দারুণ খেলে 2টি ম্যাচই ড্র করে আফিদারা। সেই সিরিজের পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাচ্ছে শামসুন্নাহার, ঋতুপর্ণাদের। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের টিকিট পেতে হলে গ্রুপ সেরা হতে হবে। তাই তো মাঠের প্রস্তুতিতেও শতভাগ মনোযোগী রূপনা আফিদারা। নাজমুল সাকিব, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।